আরব আমিরাতে বাংলাদেশ দল বিধ্বস্ত হয়েছে এবং একটা অপ্রত্যাশিত ফলাফল নিয়ে বাংলাদেশ দল পাকিস্তানে গেছে। এখন যে অপ্রত্যাশিত ঘটনাটা ঘটেছে সেটা আসলে মেনে নেওয়ার কোনোই সুযোগ নেই, কারণ আরব আমিরাতের কাছে 2-1 ব্যবধানে সিরিজ হারবে বাংলাদেশ, এটা স্বপ্নেও ভাবা যায় না। এখন ঘটেই যখন গেছে তখন সেটা পুষিয়ে নেওয়ার একটাই উপায়, সেটা হচ্ছে পাকিস্তানের বিপক্ষে সিরিজ জেতা। সেটা কতটা সম্ভব বলা মুশকিল, কারণ বাংলাদেশ দল যে শেপে আছে, যে ফর্মে আছে, তাতে সম্ভব কিনা নিয়ে অনেক বড় প্রশ্ন। যেভাবে বলছি, বাংলাদেশ ক্রিকেট এখন প্রশ্নই সবচেয়ে বেশি, প্রশ্নের উপর প্রশ্ন, এরকম অনেক প্রশ্ন আছে। তারপরও যেহেতু টি-20 খেলা এবং অভিজ্ঞতায় বাংলাদেশ দল এগিয়ে আছে, কারণ আমরা যখন দুই দলের কম্পেয়ার করব তখন সেটা স্পষ্ট হবে, এবং বাংলাদেশ যদি তার স্বাভাবিক খেলাটা খেলে তাহলে তো অবশ্যই বাংলাদেশের একটা চান্স থাকবে। আমরা সেসব নিয়ে কথা বলবো। সবাইকে স্বাগত জানাচ্ছি লেটস প্লেতে। আপনাদের সঙ্গে আছি আমি রাকিবুল হাসান। 28 তারিখ বাংলাদেশের প্রথম টি-20 এবং সবগুলো ম্যাচ, মানে পরেরটা 30, তারপরে 1 জুন, এই যে 3টা ম্যাচই কিন্তু লাহোরে হবে, একটা ভেন্যুতেই। তারও একটা কারণ আছে, সেটা হচ্ছে ভারত পাকিস্তান যে সংঘাত হলো তারপরে পরিস্থিতি অনেক বদলে গেছে। প্রথমে সিরিজটা 5 ম্যাচের হওয়ার কথা ছিল, তারপরে এক সময় সিরিজ পুরো না হওয়ারই শঙ্কা জেগেছিল। তারপরে যখন সব কিছু মিটে গেল, পিএসএল এবং আইপিএল যখন আবার মাঠে গড়ে গেল, তখন কিন্তু সিরিজটাকে একটু মডিফাই করা হলো এবং মডিফাই করে 3 ম্যাচে আনা হয়েছে এবং একটা ভেন্যুতে, এবং সেই ভেন্যুটা হচ্ছে লাহোর। এখন লাহোরে অনেক রানের খেলা হয়। এখন সেই রানের খেলায় বাংলাদেশ কতটুকু পাল্লা দিতে পারবে পাকিস্তানের বিপক্ষে, সেটা একটা অনেক বড় প্রশ্ন। পাকিস্তান আবার একটা চমক জাগানো দল, মানে নতুনদের নিয়ে একটা দল করেছে। ইনফ্যাক্ট সালমান আগা, তাদের যে অধিনায়ক, তিনি মাত্র 11টা টি-20 খেলেছেন। এরকম একজন অধিনায়ক হিসাবে তারা চান্স দিয়ে দেখেছে, কারণ তারা ভবিষ্যৎ খুঁজে বেড়াচ্ছে। বাংলাদেশ অবশ্য ভবিষ্যৎ নিয়ে ভাবার তেমন একটা সুযোগ পায় না, কারণ আমরা বিভিন্ন সময় দেখেছি বাংলাদেশ জিম্বাবুয়ের মতো দলের বিপক্ষেও পূর্ণ শক্তির দল খেলে, কাউকে ছুটি দেওয়া হয় না। সব কিছু মিলে বাংলাদেশ কখনোই এই ভাবনাগুলো ভাবেনি অন্য দলগুলো যেটা ভাবে। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। পাকিস্তানের যে কথাটা বলছিলাম অধিনায়কের মতো করে, আপনারা যখন টিম লাইন আপ দেখবেন সেখানেও কিন্তু বেশ কিছু চমক আছে এবং ইয়াংদের প্রাধান্য দেওয়া হয়েছে। এবং তার মাঝখানেও যে অভিজ্ঞরা আছেন তারা কিন্তু অনেক বড় বড় চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারেন বাংলাদেশের জন্য। তারই একজন যেমন ফখর জামান, তার ক্যাপাবিলিটি সম্পর্কে ওয়ার্ল্ড ক্রিকেট সবাই জানে। দ্রুত লয়ে খেলা, বড় সেঞ্চুরি করা, এগুলো তার অনেকবারই দেখা গেছে তার ব্যাটে। ফলে তিনি একটা বড় থ্রেট হবেন, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। এর বাইরে আরেকজন ইয়াং আছেন যিনি আবার দলে ফিরেছেন এবার, সিয়াম আইয়ুব। তার স্ট্রাইক রেটের প্রশংসা করতে হয়। সবশেষ 5-7টা ম্যাচে তার স্ট্রাইক রেট প্রায় 200-র কাছাকাছি, এবং যদি টোটাল ক্যারিয়ার স্ট্রাইক রেট বলা হয় সেটা 140-এর মতো। যদিও তার অভিজ্ঞতা অনেক বেশি না, তারপর সিয়াম আইয়ুব একটা ট্রাম্প কার্ড হতে পারেন পাকিস্তানের জন্য বাংলাদেশের বিপক্ষে। ঠিক একইভাবে যখন আমরা বোলিংয়ে যাব তখন ফাহিম আশরাফ এবং নাসিম শাহর অভিজ্ঞতা এবং ফাহিম আশরাফ অলরাউন্ডিং মানে পারফর্মার হিসাবে একদম প্রুভেন। এবং ভুলে গেলে চলবে না, নাসিম শাহর ব্যাটেও কিন্তু বড় বড় সব স্ট্রোক আছে, তিনি সেটা খেলতে পারেন। পাশাপাশি অভিজ্ঞ হাসান আলীরা আছেন পেস বোলিংয়ে, তিনি ফিরেছেন অনেক দিন পরে। শাদাব কবির আছেন, শাদাব খান আছেন। ফলে সব কিছু মিলিয়ে তাদের যে টিমটা সেটা অভিজ্ঞ এবং তারুণ্যে ভরপুরই বলা যায়, একটা মিশ্রণ আছে। তার জবাব দিতে গেলে বাংলাদেশের যেটা হচ্ছে, সেখানে বাংলাদেশ সবচেয়ে বেশি মিস করবে মুস্তাফিজুর রহমানকে, কারণ তিনি আসলে কি করতে পারেন, বা বাংলাদেশের দলের শুধু না, ওয়ার্ল্ড ক্রিকেটেই তার কি অবস্থা সেটা আইপিএল দেখেছে। এবং আমিরাতের বিপক্ষে বাংলাদেশ যে একটি ম্যাচ জিতেছে সেটি শুধুমাত্র তার কারণে, না হলে কিন্তু বাংলাদেশকে হোয়াইট ওয়াশই হয়ে যেতে হতো, বিষয়টা এরকম ছিল। ফলে মুস্তাফিজকে তো মিস করবেই, এবং মুস্তাফিজ না থাকায় টি-20তে বাংলাদেশের পেস বোলিং ডিপার্টমেন্ট যে একদম সাদামাটা হয়ে যায় সেটা আমরা আরব আমিরাতের মাঠেই দেখে ফেলেছি। কারণ ওই আনকোরা দলের বিপক্ষেও যেভাবে বাজে বোলিং এর প্রদর্শনী করেছে বাংলাদেশ, প্রতিপক্ষ 205 রান চেস করেছে, এরকম মানে হয়ে গেছে, মানে আমাদের বোলাররা কত খারাপ বোলিং করেছে সেখানে। ফলে এই যে পরিস্থিতি, সেখানে বাংলাদেশের জন্য লাহোরের ব্যাটিং উইকেট একটা বড় পরীক্ষার জায়গা হবে। কিন্তু সেই পরীক্ষার জায়গায় উতরানোর জন্য বাংলাদেশের দিক থেকে আবার ব্যাটিং তো যারা আছেন তারা যদি একটা ভালো রান করেন কিংবা তাদের পোটেনশিয়াল অনুযায়ী খেলেন সেটা তো একটা জিনিস হবে, কিন্তু বোলিংয়ে বাংলাদেশ খুব বেশি তাকিয়ে থাকবে রিশাদ হোসেনের দিকে। যদিও আমিরাতের ম্যাচগুলোতে তিনি ভালো খেলেননি, কিন্তু পাকিস্তানের পিএসএলে কিন্তু তিনি দারুণ খেলেছেন। এখন সেই মাঠেই যেহেতু খেলা, রিশাদের এই জায়গাগুলো একটু হলেও পরিচিত। ফলে রিশাদ এখানে একটা ট্রাম্প কার্ড হতে পারেন। এবং তার যদি আমরা টি-20 ক্যারিয়ার দেখি, 32 ম্যাচ খেলেছেন, 41 উইকেট। এবং এটা খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার, টি-20তে বোলাররা কিন্তু ম্যাচের চাইতে উইকেট বেশি হওয়ার ঘটনা কিন্তু রেয়ার, যেটা রিশাদ তার ক্যারিয়ারের শুরু থেকেই, আবার বলছি 32 ম্যাচে 41 উইকেট।
তবে তার জবাব দেওয়ার জন্য আবার পাকিস্তান দলে আছে আবরার আহমেদ, এই দুজনে কিন্তু লেগ স্পিনার এবং এই লেগ স্পিনের লড়াইটা হবে খুবই ইন্টারেস্টিং। আবরার অবশ্য অভিজ্ঞতায় পিছিয়ে আছেন রিশাদের চাইতে, তিনি 10 ম্যাচ খেলে 14 উইকেট নিয়েছেন, কিন্তু এখানে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে তার ম্যাচের চাইতে উইকেট সংখ্যা বেশি, যেটা আবারও বলছি টি-20তে বোলারদের বেলা এটা কিন্তু একটু রেয়ার, এখানে ম্যাচের চেয়ে উইকেট সংখ্যা বেশি রাখাটা বেশ কঠিন। ফলে এই যে স্পিনের লড়াই, তার পাশাপাশি পেস বোলিংয়ের লড়াইয়ে তো বাংলাদেশের এগিয়ে থাকার কোনো প্রশ্নই আসে না, কারণ পাকিস্তান সবসময় পেস বোলিংয়ে অনেক ভালো। বাংলাদেশ গত কিছুদিন ধরে পেস বোলিং ডিপার্টমেন্টটা বেশ প্রশংসিত হচ্ছিল, কিন্তু সেটা যে আরব আমিরাতে মুখ থুবড়ে পড়েছে। ফলে সেখান থেকে বেরিয়ে নিজেদের প্রমাণ করার মানে আবার নতুন করে প্রমাণ করতে হবে পেসারদের। পাশাপাশি ব্যাটাররা যদি ভালো পারফর্ম না করে তাহলে আরেকটা বড় বিপর্যয়ের সংখ্যা কিন্তু পাকিস্তানে থেকেই যাচ্ছে। আর সব কিছুর মিশেলে যেটা বলতে হবে, আমিরাতের বিপর্যয় ভোলার একটাই সুযোগ, সেটা হচ্ছে পাকিস্তানকে সিরিজ হারানো। বাংলাদেশ কি পারবে সেটি?